ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, আর এই এসআইআর এর আবহে হুঙ্কার পাল্টা হুঙ্কার সমান তালে চলছে। বনগাঁয় যখন বিজেপিকে শূন্যয় নামিয়ে দেওয়া থেকে শুরু করে দিল্লি দখলের হুঙ্কার ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন 200 কিলোমিটার দূরে সাঁইথিয়ার মিছিল থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তা নিয়ে স্টুডিওয় যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে আমি আলোচনায় আসবো, প্রতিক্রিয়া নেব, কিন্তু তার আগে বনগাঁয় আজকে সভা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে চ্যালেঞ্জ শুধু ছুড়লেন না, একেবারে 2029-এ দিল্লি দখল বিজেপির থেকে কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন। কি বললেন দেখুন। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। বনগাঁর মতুয়াগড়ে প্রথমে জনসভা, তারপর মিছিল। এসআইআর নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যেই এবার হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিজেপির নজর যখন বাংলার দিকে, তখন পাল্টা গুজরাট ও দিল্লির প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2029 বড়ই ভয়ঙ্কর, সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। উনি প্রতিবারে বলেন, আমি ওনার সঙ্গে ছিলাম 2019 সালে 19 জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাত তুলেছিল, আমিও হাত তুলেছিলাম, আমি দ্বিতীয় সারিতে ছিলাম। সেদিন বলেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া, তার পরিণাম লোক দেখেছে। এবারও অনেক কাণ্ড করেছিলেন লোকসভা ভোটে, নরেন্দ্র মোদী এবং এনডিএকে হারাতে পারেননি। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তারপর 2029-এ লোকসভা নির্বাচন। মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে বিধানসভা ভোট শেষ হলেই 29-এর লোকসভা ভোটের প্রস্তুতি শুরুর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। আপনার যদি অতই দম থাকে, সামনে বিভিন্ন রাজ্যে নির্বাচন আসছে, সেখানে ভোটে দাঁড়ান, দেখি কত ধানে কত চান, কটা সিট পায় তৃণমূল কংগ্রেস। আসামে নির্বাচন আছে, তৃণমূলকে বলবো পশ্চিমবঙ্গের সাথে সাথে অসমে নির্বাচনে অংশগ্রহণ করতে, দেখি কত দম। 2026-এ পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, কারণ আগামী দিনে জাতীয় রাজনীতির ওপরেও এর প্রভাব পড়তে বাধ্য। নরেন্দ্র মোদী অমিত শাহর জুটি অঙ্গকলিঙ্গের পর এবার বঙ্গেও জয়ধ্বজা তুলতে সক্ষম হয় না ফের একবার বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাদের বিজয় রথ থমকে যায়, সেদিকেই নজর গোটা দেশের। আশাবুল হোসেন, সমীরণ পাল, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি শুরুতে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। এইটা হচ্ছে যদি সাম্প্রতিককালে দেখেন যে দ্বিতীয় এসআইআর বিরোধিতার জন্য পথে নামা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে যখন বিএলওরা একেবারে এনুমারেশন ফর্ম নিয়ে যেদিন বাড়ি বাড়ি যাচ্ছেন, সেদিন কলকাতায় পথে নেমেছিলেন। এটা কি অত্যন্ত ক্যালকুলেটিভ পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন? সেটা 2029-কে বারবার তিনি টার্গেট করছেন, যেটা এসআইআর বিরোধিতার মঞ্চ, সেটা কলকাতা হোক বা বনগাঁয় হোক, সেখান থেকে এই প্রসঙ্গটা তুলে ধরছেন। 2029-কে কেন স্পেসিফিক্যালি বারবার এই কথা বলছেন যখন দুয়ারে কড়া নাড়ছে 26 নির্বাচন? দেখো, 2029টা সচেতন ভাবে করছেন যাতে 2026টা ইস্যু না হয়। অর্থাৎ 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষায় বসতে রাজি নন। তার 15 বছরের সরকারের পারফরমেন্স নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, তার জন্য 2029 বলছেন উনি মূলত, যে নরেন্দ্র মোদী তুমি সরকার চালাচ্ছ, তোমাকে পরীক্ষায় বসতে হবে, আমাকে যাতে পরীক্ষায় না বসতে হয়। অর্থাৎ নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে যাতে ইস্যু না উঠে আসে, তার জন্য আগাম আমি যদি 2029 বলে রাখি, তাহলে আমার বিরুদ্ধে যে অ্যান্টি ইনকম্বেন্সি আছে, আমার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যেটা আছে, দুর্নীতি সমেত চাকরি না হওয়া থেকে শুরু করে একের পর এক ইস্যু আছে, সেই সমস্ত ইস্যুগুলো কিন্তু তাহলে বিতর্কের মধ্যে চলে যাবে। অর্থাৎ এই যে তুমি আমাকে আজকে 29 নিয়ে প্রশ্ন করছো, এটাই তো হাওয়ায় ভাসবে, বাতাসে ভাসবে, চারিদিকে প্রচারে আসবে, এটা একটা দিক। আর একই সাথে তুমি যদি লক্ষ্য করো, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিমুখী কৌশল। একদিকে পুরো তার পার্টিটাকে নামিয়ে দিয়েছে, এসআইআর প্রক্রিয়ার সাথে যুক্ত করেছে, যে প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের লোকজন এসআইআর এর কাজকর্ম করছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এনুমারেশন ফর্ম ফিল আপ করুন, আমি করিনি কিন্তু আপনারা সবাই করুন, একেবারে। এবং আর উল্টো দিকে যদি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতাচ্ছে মানুষকে, প্রতিনিয়ত তাতাচ্ছে। একদিকে তার দলকে ইনোভেশনের কাজে নামিয়েছেন, আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতাচ্ছেন। এর মধ্যে তুমি যদি লক্ষ্য করো, যত রাস্তায় নামছে, যত তাতাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে, ততই কিন্তু ইস্যুগুলো কিন্তু ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাচ্ছে, বিরোধীদের একেবারে দ্বিমুখী কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাস্কর সিনহা রায়, মানুষ তেতে আছে। আর বিশ্বনাথ দা, উনি গুজরাটের কথা বলেছেন, 2027 সালে গুজরাটে অ্যাসেম্বলি ইলেকশন, সেখানেও গুজরাটে হারতে চলেছে বিজেপি, এই কথাটা উনি বলেছেন।
2029-এর কথা এই কারণে বলেছেন, সারা দেশে ভোটের ভিত্তিতে বলেছেন, এবং বাংলায় ভোট হওয়ার পরে সারা দেশ জুড়ে উনি যাবেন। বিজেপির যে মানে ব্যবস্থা কি করেছে, দেশের মধ্যে কি গুরুত্বপূর্ণ কি কাজগুলো দরকার সেটা না করে এসআইআর এর মতো জনবিরোধী কি কাজ করছেন, এই সমস্ত বিষয়টাকে সেটাই তো বিশ্বনাথ চক্রবর্তী তার অ্যানালিসিসে বলছেন যে 2026-এ রিসিভিং এন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেই কারণে গোলপোস্ট শিফট করছেন 2026-এর আগে এসআইআর করার মধ্যে দিয়ে বিজেপি যেটা করতে চলেছে সেটা তো 2026-এর নির্বাচনের কথা চিন্তা করে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এসআইআর এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু কখনোই বলেননি যে এসআইআর এর ফর্ম ফিল আপ করো না। আর মানুষ তেতে আছে, তার কারণ এই অব্যবস্থায় বিএলও এবং বিএলএ তাদের সকলের গ্রাউন্ড রিয়ালিটিটা দেখুন, বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে এবং বিভিন্ন সময় ডেটা এন্ট্রি থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভ্রান্তির সৃষ্টি করছে এই মানে ইলেকশন কমিশন। সুতরাং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসকেপিস্ট নন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনগণের কাছে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। আর 2021 সালে সারা ভারতবর্ষ জুড়ে আমি শঙ্কুতে পান্ডার কাছে এখানে আসবো। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে গুজরাটে একেবারে পরীক্ষা ফেল করবেন, গুজরাটে বিজেপি হারবে এবং 2029-এ ভয়ঙ্কর পরিস্থিতি হবে, দিল্লি কেড়ে নেব, এইটা তো শুধুমাত্র বিজেপিকে চ্যালেঞ্জ করা নয়, স্বয়ং দেশের প্রধানমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ করছেন। এক তো হচ্ছে দিল্লি হারবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে গুজরাট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন সেই তার নিজের রাজ্য গুজরাটে বিজেপি হারবে। আচ্ছা, আপনি জাস্ট কয়েকদিন আগে বিহার ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একটু বার করুন। তাতে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে বিহার হারছে, এরপর বাংলা হারবে, এরপর সরাসরি ভারতবর্ষ হারবে। আমার বক্তব্য হচ্ছে আপনারা না অপব্যাখ্যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তৃতা। আজকের বক্তৃতায় পরতে পরতে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্যারেন্ডার করছেন, অনুনয় করছেন, বলছেন প্লিজ বাংলার দিকে নজর দেবেন না, ছেড়ে দিন। এই যে বলছেন উনি, আমি এরপর থেকে সারা দেশে ঘুরে বেড়াবো, আমাকে বাংলা নিয়েই থাকতে দিন, আমি সারা দেশে যেতে চাই না, এইটা স্পষ্ট হয়েছে ওনার বক্তব্যে। উনি প্রায় হাল ছেড়ে দিয়েছেন এবং উনি বুঝেছেন, এতদিন ধরে বারবার বলেছেন এই কেন্দ্রের সরকার চলে যাচ্ছে, এখানে কেন্দ্রে পরিবর্তন হয়ে যাচ্ছে। আরে ভাই, আপনার রাজ্যে কি হচ্ছে আপনি তাই ঠিক করুন। আরে রাজ্যে তো উনি জিতবেনই, 2026-এ জাতীয় জিতবেন। আমাকে আমার বক্তব্য রাখতে হবে, 6 মাস পর আপনারাই রাখবেন বিরোধী হয়ে, তখন আমরা শুনবো। দাঁড়ান না, এখন অভ্যেস করুন। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, আপনি লক্ষ্য করে দেখবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে এটা নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে ওদের দল কোনোভাবেই ক্ষমতায় আসছে না। ওদের যদি আসার সম্ভাবনা থাকতো, উনি কেন্দ্রের কাছে আপনি যে প্রধানমন্ত্রীর দিকে ইন্ডিকেট করেছেন সেই ইন্ডিকেশন ধরেই বলছি, ওনার বক্তব্যে আজকে পরতে পরতে উনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, বিজেপিকে অনুরোধ করবার চেষ্টা করেছেন যে দয়া করে আমাকে বাংলা। এটা অপব্যাখ্যা করা হচ্ছে, এটা অপব্যাখ্যা করা হচ্ছে, এটা অপব্যাখ্যা করা যাচ্ছে। দেখুন, কে শাসক হবে কে বিরোধী হবে 26-এ নির্বাচনে সেটা তো মানুষ ঠিক করবেন, যারা ভোট দেবেন তারা ঠিক করবেন। তার আগে রাজনৈতিক চাপানুতো সমানভাবে চলছে। এই যেমন বিহারকে হাতিয়ার করে একেবারে বিহার হামারি হ্যাঁ, ইসবার বাঙ্গাল কি বাড়ি হ্যাঁ বলে স্লোগান তুলতে শুরু করে দিয়েছে বিজেপি। সেই বিহারের প্রসঙ্গ আজকে বনগাঁর জনসভা থেকেও মুখ্যমন্ত্রী তুলেছেন এবং বিজেপিকে হ্যাংলা বলে কটাক্ষ করেছেন। দেখুন, विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। আমাদের সাথে পাড়া মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বিহারে ক্ষমতা ধরে রাখার পর বিজেপির নজর এখন বাংলার দিকে। নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী সবার গলায় এক সুর। এই আবহেই এবার বিহারের প্রসঙ্গ তুলে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির শক্ত ভোট ব্যাংক মতুয়াদের গড় থেকে তার গলায় শোনা গেল হুঙ্কার। विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। বিহারেও বলেছিলেন খুশবৈঠিয়া, ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা, আপনাদের গেম ধরতে পারেনি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা ধরে নিই A to Z। তাই আমাদের সাথে পাড়া মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট।
আমরা ছোট্টবেলায় একটা কথা বলবো, মাপ করবেন, ক্ষমা চেয়ে নিয়ে বলছি। কেউ খুব লোভী হলে বলতাম, কি হ্যাংলা দেখ, তাকিয়ে আছে হ্যাংলার মতো। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বাংলা দখল বিজেপি করতে চায় না, বাংলায় বিজেপি জিততে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, টাটাকে ফিরিয়ে আনতে চায়, হাতে কাজ দিতে চায়, পেটে ভাত দিতে চায়, মাথায় ছাদ দিতে চায়। বিহারে এসআইআর, ভোট চুরি, বিজেপি নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগ জোরালোভাবে তুলেছিলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। কিন্তু শেষ অবধি বিশাল জয় পেয়েছে বিজেপি নীতিশ কুমারের জোট। এ রাজ্যেও নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত তৃণমূল। এসআইআর এর বিরোধিতায় সরব তারা। শেষ অবধি বিধানসভা ভোটে এর কি প্রভাব পড়বে? উত্তর পাওয়া যাবে ভোটের ফলাফলে। আশাবুল হোসেন, সমীরণ পাল, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসব। আমি বলছি এইখানে কিন্তু যখন ইন্ডি জোটের প্রশ্নটা বারে বারে আসে, সেখানে বিরোধী দল হিসাবে কতটা ব্যর্থ বিহারে আরজেডি থেকে শুরু করে আমি বলছি কংগ্রেস, সেইটা কিন্তু পাল্টা ঘুরিয়ে প্রশ্ন তুলে দিলেন যখন এই কথা মুখ্যমন্ত্রী বলেন বিহারে ওরা ধরতে পারেনি, বাংলার মাটি কিন্তু অন্যরকম মাটি, শক্ত মাটি, সেখানে বিজেপি এটা করতে পারবে না যেটা বিহারে করে তারা সফল হয়েছে। বিহারে ধরতে পারেনি তো আমরা সবাই বুঝতে পারছি। কংগ্রেসের নিজস্ব যে মুসলমান ভোট ব্যাংক ছিল সেটা বেরিয়ে গেছে, আর আরজেডির ভোট ব্যাংক সেটা বেরিয়ে গেছে। 10টার মধ্যে 6টা কংগ্রেসের বেরিয়ে গেছে, অনেকের মধ্যে 11টার মধ্যে 4টে বেরিয়ে গেছে আরজেডির। তো মুসলমান ভোট বেরিয়ে গেছে। নীতিশ কুমার তিনি নতুন একটা কায়দায় 1,32,00,000 মহিলাকে তারা 10,000 টাকা করে দিয়েছেন, সেটাও তাদের মাথার মধ্যে ছিল না এই ঘটনাটা ঘটতে পারে, এবং উনি ওনার মতো করতে পারেন, লক্ষ্মীর ভাণ্ডারে দিতে পারেন। এই ঘটনাগুলোতে যে ধরতে পারেনি, ফোকাস আসেনি সেটা পরিষ্কার। কিন্তু উনি যে কথাটা বলছেন ঘুষ বৈঠিও কটা ধরা পড়েছে, এখানে কি হয়েছে? এখানে পশ্চিমবঙ্গে আপনারা সারা ভারতের মিডিয়া দেখাচ্ছে, আমি তো কোথায় দেখাচ্ছে, মাধ্যমে দেখাচ্ছে। স্বরূপনগরে একটার পর একটা লোকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কেউ বলেছেন 3-4 বার, 2 বার, কেউ বলেছেন 3 বার তারা ভোট দিয়েছেন, তাদের আধার কার্ড আছে। কারো আধার কার্ড হয়েছে, ভোটার কার্ড বলেছে 18 বছর বয়স হয়নি, ভোটার কার্ড পাবো কোথায়? তো এরা স্বেচ্ছায় আবার বাংলাদেশে চলে যাচ্ছে। এরা কি বর্ডার কি খুলে দিয়েছে না? বর্ডার খুলে দিয়েছে, বিএসএফকে প্রশ্ন করুন, আমাকে করে লাভ নেই। আপনি এইটা দেখেন এবং বিএসএফ অস্বীকার করেনি, তারা যে চলে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে অভিযোগটা বারে বারে আসতো, সেটা হচ্ছে একেবারে সীমান্ত পেরিয়ে প্রচুর অনুপ্রবেশকারী এই রাজ্যে রয়েছেন। এটা তো আজকে এসআইআর হওয়ার পর দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে। হাকিমপুর সীমান্তে প্রতিদিন যে ছবিটা দেখা যাচ্ছে। কলতান দাশগুপ্ত, প্রশ্নটা কি অনুপ্রবেশকারীদের কেন চলে যেতে হচ্ছে সেইটা? না না, প্রশ্নটা যে স্বাভাবিকভাবে এক তো হচ্ছে অনুপ্রবেশকারী ইস্যু, যে মুখ্যমন্ত্রী বলছেন এই অনুপ্রবেশকারী বিহারে হোক বা মধ্যপ্রদেশে হোক কটা ধরা পড়েছে। যদি সত্যি অনুপ্রবেশকারীদের বা বাংলাদেশিদের বের করা যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে সেইটা অসম সহ অন্যান্য রাজ্যে কেন হচ্ছে না, এই প্রশ্নটা মুখ্যমন্ত্রী তুলছেন। বিরোধীরা বিহারে বিফল হচ্ছে, কিন্তু এইখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না, এই হচ্ছে প্রশ্ন। অনুপ্রবেশ নিয়েই যদি সমস্যা হয়ে থাকে, যেটা চর্চায় এসছে, অনুপ্রবেশ একটা সমস্যা, তাতে আমাদের দেশের অর্থনীতি ইত্যাদি খুব সমস্যা হচ্ছে, তাহলে অনুপ্রবেশকারীদের তালিকা সেটা কার করার কথা? সেটা আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের করার কথা। সেই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রক করে নির্বাচন কমিশনকে দিক যে আমার এখানে এত এত এইগুলো আছে। ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড তৈরি হচ্ছে দিনের আলোর মতো স্পষ্ট, তো পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। আপনার কথার মাঝখানে তো আমি বলিনি, আমাকে আমারটা বলতে দিতে হবে। কে নাগরিক? আপনি নাগরিক না আমি নাগরিক, এটা ইলেকশন কমিশন ঠিক করতে পারে না, স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে আজকের তারিখে। এবার যে নাগরিক কি কে নাগরিক নয়, তার ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড সেটা যারা তৈরি করছে তাদেরকে জেলে পুরবে বলে যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়ে ভোট পেল, তারা আজকে কি ভূমিকা পালন করছে? এই যে যারা অনেক কথা বলেছেন রোহিঙ্গা ধরতে হবে ইত্যাদি ইত্যাদি, কোনো অসুবিধা নেই তো ধরতে, কিন্তু ধরবে কে? আমি একটু বলিনি, আমি বলছি যে ধরবেন কে? যারা ধরবেন তাদের কাছে কোনো তালিকা আছে, কোনো ডেটা আছে? আজকে সীমান্ত দিয়ে লোক চলে যাচ্ছে, আচ্ছা সীমান্তটা খোলা কেন? সেফ জেলে জায়গা নেই বলে? তাহলে সবাইকে জেলে ঢোকান। কাকে কত টাকা দিয়ে কেউ অন্য দেশের সীমান্ত পেরিয়ে আমার দেশে ঢুকলো,
আর কাকে কত টাকা দিয়ে সে আধার কার্ড তৈরি করলো আর রেশন কার্ড তৈরি করলো সেই তদন্তটা কেন হবে না? ওটাও কি তাহলে নারদার তদন্তের মতো, রোজভ্যালির তদন্তের মতো নিঃসন্দেহে কলতান এটা প্রশ্ন তুলতে পারে, কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিজেপি বিরোধিতায় সেখানে আরজেডি থেকে শুরু করে কংগ্রেস ব্যর্থ হয়েছে, কিন্তু সেই বিজেপি এখানে দাঁত ফোটাতে পারবে না, কারণ দলটার নাম তৃণমূল কংগ্রেস, এই বলে হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ থেকে ফেরার পথে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রীর কনভয়। পথ দুর্ঘটনায় মৃত যুবকের চোখ মর্গে খুবলে নেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগে বিক্ষোভ। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সেই মুহূর্তের ছবি সমীরণ আমরা দর্শকদের দেখাচ্ছি, কি ঘটলো তখন? দেখো সুপ্রজিৎ, যে ঘটনা ঘটেছে যে বারাসাতের নেতাজি নগরের বাসিন্দা 35 বছরের যুবক প্রীতম ঘোষ গতকাল পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয় এবং তার দেহ ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে রাখা হয়েছিল এবং আজকে যখন ময়নাতদন্ত হয় তারপরে যখন পরিবারের সদস্যরা দেখতে পান তার একটি চোখ খুবলে নেওয়া হয়েছে। এরপর তারা মর্গের সামনেই ক্ষোভে পেটে পড়ে এবং বিক্ষোভ করতে করতে তারা যশোর রোডের সামনে চলে আসে, মেডিকেল কলেজের সামনে। সেই সময় মুখ্যমন্ত্রীর কনভয় আসছিল বনগাঁ থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর কনভয় তখন দাঁড়িয়ে যায়। কনভয়ের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তারা বলেন যে বারাসাত মেডিকেল কলেজের গাফিলতির জন্যই তাদের যে মৃত যুবকের একটি চোখ খুবলে নেওয়া হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী কনভয় দাঁড় করিয়ে দেন এবং মৃতের আত্মীয়দের সঙ্গে তিনি কথা বলেন, তাদের সঙ্গে তাদের সমস্ত কথা তিনি ধৈর্য ধরে শোনেন। এরপর তিনি বলেন যে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং পুরো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে, কি কারণে তার চোখ খুবলে নেওয়া হয়েছে সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে, তিনি আশ্বাস দেন। তার পাশাপাশি মৃত যুবকের মাকে চাকরি দেওয়া হবে, এডিজি দক্ষিণবঙ্গকে তিনি পুরো দায়িত্ব দেন এবং প্রথমে তাকে মাসিক 10,000 টাকা করে বেতন দেওয়া হবে, পরবর্তীকালে তাকে স্থায়ী পদে নিয়োগ করা হবে, এই আশ্বাস দেন। প্রায় 10-15 মিনিট মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলেন, তারপর মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এবং পরিবারের সদস্যদের অভিযোগ যে তারা যখন দেহ ময়নাতদন্ত হয় তারপরে দেখতে পান যে কি চোখ খুবলে নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ সমীরণ তোমাকে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর মুখ্যমন্ত্রী আজকে বনগাঁ সভা থেকে আর কিভাবে বিজেপিকে নিশানা করলেন, পাল্টা বিজেপির কি প্রতিক্রিয়া দেখাবো, আলোচনা চলবে, ফিরছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।